সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি সুব্রত স্যার, সুব্রত কুমার ঘোষ, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বীমা, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা শুরুতেই কিছু ছবি দেখতে পাচ্ছি। অলরেডি তোমরা অনেকেই ছবি দেখে গেস করতে পারছো যে আজকের আলোচ্য বিষয় কি হতে যাচ্ছে, কারণ আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করাতে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই বলতে পারছো যে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করছি। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয় কি হতে যাচ্ছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। তাহলে দেখো, আমরা গত ক্লাসে স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করব মধ্যমেয়াদী অর্থায়ন। শিক্ষণফল দেখো, আজকের ক্লাস শেষে আমরা কোন কোন বিষয় শিখতে পারবো, বা আজকের ক্লাস শেষে কোন কোন বিষয় আমরা বলতে পারবো। মধ্যমেয়াদী অর্থায়নের যে উৎসসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বলতে পারবো, এবং চলতি সম্পদ ব্যবস্থাপনা কি সেটি আমরা বলতে পারবো। মজুত পণ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, মজুত পণ্য কি, মজুত পণ্যের ধরন ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই সবাই বলতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ। শুরুতেই আমরা জেনে নেওয়া যাক মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে। স্বল্পমেয়াদী অর্থায়নটা আমরা সবাই এখন বলতে পারবো, কারণ যে অর্থায়নটা বা যে অর্থটা সংগ্রহ করা হয়ে থাকে 1 বছরের কম সময়ের জন্য, এবং উক্ত সময়ের মধ্যে উক্ত অর্থটা পরিশোধ করে দিতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন কি? যে বছরে যে অর্থায়নের মেয়াদ সাধারণত 1 বছর থেকে বেশি কিন্তু 5 বছর থেকে কম সময়ের জন্য হয়ে থাকে, সেটিকে বলা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। তাহলে দেখো, এই যে মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ, অর্থাৎ আমরা কোন কোন উৎস থেকে বা কোন কোন সেক্টর বা কোন কোন খাত থেকে এই মধ্যমেয়াদী অর্থায়নটা আমরা সংগ্রহ করতে পারি। সেক্ষেত্রে দেখো, মধ্যমেয়াদী অর্থায়নে কি কি উৎস রয়েছে। প্রথমত 1 নম্বরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মূলধনী বাজার প্রতিষ্ঠান, যন্ত্রপাতি প্রস্তুতিকরণ, প্রস্তুতকারীগণ, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, তারপর রয়েছে হচ্ছে লিজিং কোম্পানি, পেনশন ও প্রভিডেন্ট তহবিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই যে উৎসগুলো রয়েছে এগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করব। প্রথমত রয়েছে বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আমার মনে হয় তোমরা সবাই ভালো বলতে পারবে, কারণ আমরা ব্যাংকিং ও বীমা সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রে এই বাণিজ্যিক ব্যাংকের একটি অধ্যায় আমরা পড়েছি। তাহলে দেখো, বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা এবং জনগণের ছড়িয়ে ছিটিয়ে সম্পদগুলোকে একত্রিত করে সঞ্চয়ে উদ্বৃত্ত করা, এবং উক্ত সঞ্চয় থেকে অর্থাৎ আমানত সংগ্রহ করে ওই সংগৃহীত আমানত থেকে জনগণকে ঋণ প্রদান করা। তাহলে এই যে জনগণকে ঋণ প্রদান করা, অর্থাৎ জনগণ যে বাণিজ্যিক ব্যাংক থেকে যে হচ্ছে ঋণটা গ্রহণ করে থাকে, এটি হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা মধ্যমেয়াদী অর্থায়নের যে উৎসসমূহ রয়েছে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে দেখি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ এটিও সম্পর্কে আমরা জানি, কারণ ব্যাংকিং সেক্টরে এটিও আমরা পড়েছি। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, দেখো কিছু কিছু ব্যাংক বা কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে শুধুমাত্র বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য বা বিশেষ কোনো কল্যাণের জন্য এগুলো প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে থাকে। যেমন এই সকল প্রতিষ্ঠান শুধুমাত্র উক্ত খাতের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন হচ্ছে তোমার বলা যেতে পারে শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প ইত্যাদি। শিল্প ব্যাংক শুধুমাত্র শিল্প খাতে ঋণ প্রদান করে থাকে এবং শিল্প খাতে উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শমূলক তথ্য প্রদান করে থাকে। তাহলে হচ্ছে শিল্প ব্যাংক চলে গেল। কৃষি ব্যাংক শুধুমাত্র কৃষকদের উন্নয়ন প্রকল্পের জন্য নিয়ে কাজ করে থাকে এবং কৃষকদের বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে বিশেষায়িত অর্থাৎ বিশেষ কোনো কাজে তাদের অবদান রেখে থাকে। তাহলে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকেও
মধ্যমেয়াদী অর্থায়ন সংগ্রহ করা হয়ে থাকে। এবার চলে আসি বেসরকারি প্রতিষ্ঠান। দেখো এই যে বেসরকারি প্রতিষ্ঠান বলতে আমরা সবাই বুঝতেই পারছি, তার মানে আমাদের বেশ কিছু সংখ্যক এনজিও বা এই বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে কর্মরত বা প্রতিষ্ঠান আছে, যেগুলো আমাদেরকে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। যেমন হচ্ছে তোমার ব্র্যাক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি বিভিন্ন ধরনের এনজিও থেকেও আমরা মধ্যমেয়াদী অর্থায়নে ঋণ সংগ্রহ করতে পারি। তারপর দেখো মূলধনী বাজার প্রতিষ্ঠান। মধ্যমেয়াদী ঋণের আরেকটি উৎস হচ্ছে মূলধনী বাজার প্রতিষ্ঠান, যেগুলো তাদের তহবিলের অংশবিশেষ মধ্যমেয়াদী ঋণের জন্য প্রদান করে থাকে। যেমন বিভিন্ন বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক প্রধান উৎস। এই উৎস থেকেও ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তাদের ঋণের প্রয়োজন মিটিয়ে থাকে। তাহলে দেখো আমরা মূলধনী বাজার প্রতিষ্ঠান সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ। দেখো যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ সরাসরি মধ্যমেয়াদী ঋণ প্রদান না করলেও তাদের যে প্রস্তুত যন্ত্রপাতি বিভিন্ন প্রতিষ্ঠানের ভাড়া ক্রয় বা কিস্তিতে ক্রয়ের সুযোগ দেয়। তার মানে কি বলছে, যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ কিন্তু সরাসরি ঋণ প্রদান করতে পারে না, কিন্তু তারা প্রত্যক্ষভাবে সরাসরি ঋণ প্রদান না করলেও পরোক্ষভাবে তাদের যন্ত্রপাতি বিভিন্ন প্রতিষ্ঠানের ভাড়া ক্রয় বা কিস্তিতে ক্রয়ের সুযোগ প্রদান করে থাকে। এভাবে যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ তাদের মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। যেমন হচ্ছে মনে করো আমি একটা যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ কোম্পানি রয়েছে, ওই কোম্পানি থেকে যন্ত্রপাতি হচ্ছে বিভিন্ন মানুষকে বিভিন্ন কিস্তিতে ক্রয়ের সুযোগ করা হয়ে থাকে, বা বলা হয়ে থাকে যে তারা হচ্ছে 1 বছরের মধ্যে এই অর্থটা পরিশোধ করবে, প্রয়োজনে কিস্তিতে কিস্তিতে টাকা পরিশোধ করবে। অর্থাৎ এটিও কিন্তু মধ্যমেয়াদী অর্থায়নের উৎস। অর্থাৎ সরাসরি অর্থ না দিলেও কিন্তু সম্পদও দিচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের ভিত্তিতে। তারপর চলে যায় ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো সরাসরি মধ্যমেয়াদী ঋণ প্রদান না করলেও ইজারা, ভাড়া ক্রয় ইত্যাদি পদ্ধতিতে যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে মধ্যমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে থাকে। অর্থাৎ ইসলামী ব্যাংক কী করছে, অন্যান্য ব্যাংকের মতো কিন্তু ওরা সরাসরি ঋণ প্রদান না করলেও কী করছে, তাদের ইজারা, ভাড়া ক্রয় ইত্যাদি পদ্ধতিতে যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে তাদেরকে ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ মধ্যমেয়াদী সরবরাহ ঋণ প্রদান করে থাকে। তাহলে দেখো ইসলামী ব্যাংক সম্পর্কে এই লিজিং কোম্পানি। লিজিং কোম্পানিটা দেখো, লিজিং কোম্পানিটা আমরা অনেকেই পরিচিত। লিজিং অর্থাৎ লিজ নেওয়া, গ্রামে যে কথাটা। যেমন হচ্ছে আমার 50 বিঘা জমি আছে, অন্যত্র আমার বন্ধুর কোনো জমি নাই, কিন্তু আমার বন্ধু আমার জমিটা লিজ নেওয়ার ফলে সে আমার জমিটা 10 বছর বা 5 বছর বা 2 বছরের জন্য নিজে ওই জমির মালিক না হয়েও ওই জমির সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। অর্থাৎ এটিকে বলা হচ্ছে লিজ কোম্পানি বা লিজিং নেওয়া। লিজিং কোম্পানি সরাসরি নগদ অর্থ, দেখো লিজিং কোম্পানির কাছ থেকে কি আমি তোমাকে বোঝাই, লিজিং কোম্পানি সরাসরি নগদ অর্থ মধ্যমেয়াদী ঋণ হিসাবে না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে স্থায়ী সম্পত্তি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের সুযোগ দেয়। আমি যে গল্পটি বললাম বা যে উদাহরণটি দিলাম, জাস্ট সেই উদাহরণটার সাথেই কিন্তু মিল রেখে আমি সংজ্ঞাটাও সাজিয়েছি। তার মানে বলছে যে লিজিং কোম্পানি সরাসরি নগদ অর্থ মধ্যমেয়াদী ঋণ হিসাবে না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে কি করে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে যে স্থায়ী সম্পত্তি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। যেমন আমার জমি, আমার বন্ধু 5 বছর বা 2 বছরের জন্য সে জমিটি লিজ নিয়ে জমির টির যে ফসল ফলিয়ে তার সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে লিজ। অর্থাৎ লিজিং কোম্পানির জমি, বাড়ি, কম্পিউটার, জাহাজ, মেশিন ইত্যাদি মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট সময়ের জন্য আমি আবারও বলি, খেয়াল করো, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। এটিকে বলা হচ্ছে লিজিং কোম্পানি। তারপর দেখো হচ্ছে পেনশন ও প্রভিডেন্ট তহবিল। পেনশন ও প্রভিডেন্ট তহবিল। পেনশন ও প্রভিডেন্ট তহবিল মধ্যমেয়াদী অর্থনীতির একটি অন্যতম উৎস। বিভিন্ন সরকারি, বেসরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ও কর্মচারীরা চাকরির বিধি অনুযায়ী প্রভিডেন্ট ও পেনশন তহবিলে কিছু অর্থ বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। পরবর্তীতে এসব প্রতিষ্ঠান তহবিল সংক্রান্ত
বিধিনিষেধ দ্বারা যখন ক্ষমতা প্রাপ্ত হয় বা তারা চাকরি থেকে রিটায়ার্ড করে থাকে, তখন এরূপ অর্থ ওই ব্যক্তির জমাকৃত তহবিলে জমা হয়ে থাকে। তখন উক্ত ব্যক্তি ওই তহবিল থেকে অর্থ ঋণ স্বরূপ দিয়ে প্রদান করে থাকে, অর্থাৎ এটিকে বলা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের এটিও একটি অন্যতম উৎস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে এবং মধ্যমেয়াদী অর্থায়নের কি কি উৎস সমূহ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করলাম। অলরেডি তোমরা এগুলো সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব চলতি সম্পদ ব্যবস্থাপনা কি। দেখো, চলতি সম্পদ ব্যবস্থাপনা তার মানে চলতি সম্পদ অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সম্পদ প্রয়োজন, অর্থাৎ ওই সম্পদ না হলে ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব নয়, এটিকে বলা যেতে পারে চলতি সম্পদ। দেখো, চলতি সম্পদ বলতে প্রতিষ্ঠানের সেই সব সম্পদকে বোঝানো হয় যেগুলো স্থায়ী সম্পদ রূপে পরিগণিত হয় না, কিন্তু ব্যবসায় পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হলো স্বল্প সময়ে নগদে রূপান্তরযোগ্যতা। তাহলে চলতি সম্পদ বলতে প্রতিষ্ঠানের সেই সব সম্পদকে বোঝায় যেগুলো স্থায়ী সম্পদ রূপে পরিগণিত হয় না, কিন্তু ব্যবসায় পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলতি সম্পদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি, এটি স্বল্প সময়ে নগদে রূপান্তর করা যায়। দেখো, এবার আমরা আলোচনা করব মজুদ পণ্যের ধরন। মজুদ পণ্যের ধরন অর্থাৎ ব্যবসার চলতি সম্পদের মধ্যে মজুদ পণ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মজুদ পণ্য নানান ধরনের হতে পারে। এই মজুদ পণ্য কোন কোন ধরনের রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, শুরুতেই রয়েছে কাঁচামাল। র ম্যাটেরিয়ালস। দেখো, এই কাঁচামাল অর্থাৎ পণ্য উৎপাদন বা তৈরি করতে যেসব উপাদান বা মাল প্রয়োজন হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কাঁচামাল। অর্থাৎ এই কাঁচামাল উৎপাদিত পণ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়। যেমন ইটের জন্য কাদামাটি। ইটের জন্য কি দরকার? ইটের জন্য কাদামাটি দরকার। আসবাবপত্র তৈরির জন্য কি দরকার? কাঠ দরকার। একটি কাপড় তৈরির জন্য কি দরকার? সুতা দরকার। দেখো, এই সংক্রান্ত র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল ছাড়া কিন্তু কখনো ইট তৈরি করা যাবে না, কাদা ছাড়া ইট তৈরি করা যাবে না, কাঠ ছাড়া আসবাবপত্র তৈরি করা অসম্ভব। কাপড় মানে হচ্ছে কাপড়ের জন্য সুতা ছাড়া কাপড় তৈরি করা অসম্ভব। তার মানে এই যে প্রত্যেকটি জিনিসের একটি কাঁচামাল রয়েছে বা হচ্ছে মূল যে অর্থাৎ তৈরি করতে যে উপাদানটা প্রয়োজন, এই যে উপাদানটি রয়েছে এটিকে বলা হচ্ছে কিন্তু কাঁচামাল। অর্থাৎ পণ্য উৎপাদনের পূর্বে এই জিনিসগুলো কেনা হয়ে থাকে এবং সেগুলো এটি মজুত করা হয়ে থাকে। কাঁচামাল ব্যবস্থাপনার যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মজুত পণ্যের ধরনের ভিতরে প্রথম পয়েন্ট যেটি ছিল কাঁচামাল, এটি সম্পর্কে আমি আলোচনা করলাম। তারপরটা দেখো আংশিক সমাপ্ত পণ্যের মজুত। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা ছবিতেই লক্ষ্য করলে দেখতে পাবো যে কিছু পণ্যদ্রব্য তৈরি হচ্ছে অগোছালো অবস্থায় রয়েছে, অর্থাৎ কিছু পণ্যদ্রব্য একদম কিন্তু সমাপ্ত হয় নাই, অর্থাৎ আংশিকভাবে সমাপ্ত হয়েছে। অর্থাৎ দেখো, আমরা এখানেই ছবিতে দেখতে পাচ্ছি, তোমরা ছবিগুলো ভালো করে খেয়াল করলে দেখতে পাবে ছবির সাথে সাথে কিন্তু আমার কথার মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে। দেখো, উৎপাদনের বিভিন্ন স্তরের প্রস্তুতকৃত পণ্যের মজুত হচ্ছে। তার মানে উৎপাদনের বিভিন্ন স্তরের প্রস্তুতকৃত পণ্যের মজুত হচ্ছে আংশিক সমাপ্ত পণ্যের মজুত। যেমন সাইকেল প্রস্তুত প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে ফ্রেম, প্যাডেল, রিম ইত্যাদি পণ্যাংশ প্রস্তুত করে মজুত করা হয়ে থাকে। আর পরে এগুলো সংযোজন করে এটি পূর্ণাঙ্গ একটি সাইকেলে রূপান্তর করা হয়ে থাকে। এটি হচ্ছে কি আংশিক সমাপ্ত পণ্যের মজুত। যেমন তোমাকে আরও একটি উদাহরণ দিতে পারি। যেমন একটি শার্ট তৈরি করতে গেলে অবশ্যই কি কাপড় থেকে একটা ব্যক্তির শার্টের মাপ নিয়ে শার্টটাকে কাটা হয়ে থাকে, তারপর সেলাই করা হয়ে থাকে, তারপর বোতাম লাগানো হয়ে থাকে। এই যে বিভিন্ন প্রসেস বা বিভিন্ন প্রক্রিয়া, এটি হচ্ছে আংশিক সমাপ্ত পণ্যের মজুত। মনে করো একটি শার্টটি কাটা হয়েছে এবং সেলাই করা হয়েছে, কিন্তু শার্টটি কি পূর্ণাঙ্গ শার্টে রূপান্তর করা হয়েছে? কখনো এটি পূর্ণাঙ্গ শার্টে রূপান্তর করা হয়নি। কখন পূর্ণাঙ্গ শার্টে? যখন শার্টের বোতাম লাগানো হবে, অর্থাৎ পুরোপুরিভাবে কার্যক্রম পরিচালনা করা হবে, তখন শার্টটি একটি পূর্ণাঙ্গ শার্টে রূপান্তরিত হবে বা এটি ব্যবহারের উপযোগী
হবে। তাহলে আংশিক সমাপ্ত পণ্যের মজুদ আমরা জানলাম, তারপরটা আলোচনা করি সমাপ্ত পণ্যের মজুদ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে দেখতে পাচ্ছিলাম একটি মোটরের কয়েল বাঁধা রয়েছে, এখন দেখো পূর্ণাঙ্গ একটি মোটর বা পূর্ণাঙ্গ একটি যন্ত্রাংশ কিন্তু পরিণত হয়েছে, অর্থাৎ সমাপ্ত পণ্যের মজুদ। অর্থাৎ এই মজুদটা বা এই পণ্যটা আমরা পুরোপুরি একটি ব্যবহার উপযোগী গড়ে তোলা যাবে। তার মানে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মজুদ হলো সমাপ্ত পণ্যের মজুদ, অর্থাৎ এই পণ্যটা এখন আমরা বাজারজাতকরণ করতে পারবো। আমরা কি করতে পারবো? বাজারজাতকরণ করতে পারবো। পণ্য বাজারজাতকরণ করার জন্য এই মজুদ গড়ে তোলা হয়। যেমন সাইকেল প্রস্তুতকরণের পর প্রস্তুতকৃত সাইকেল, এই ধরনের মজুদ, বা একটা শার্ট, বা হচ্ছে আমরা এই যে এখানে একটা মোটর দেখতে পাচ্ছি, তাহলে এগুলো চলে গেল কি সমাপ্ত পণ্যের মজুদ। শিক্ষার্থী বন্ধুরা, দেখো হচ্ছে ব্যবসায়িক সফলতা অর্জনে মজুত পণ্য ব্যবস্থাপনার ভূমিকা কি, অর্থাৎ এটি সম্পর্কে হচ্ছে তোমরা একটি দলীয় কাজ করতে পারবে, বা হচ্ছে তোমরা এটা আলোচনা করবে বা নিজেরাই এটি লিখতে পারবে। ব্যবসায়িক সফলতা অর্জনে মজুত পণ্য ব্যবস্থাপনার ভূমিকা কি? মূল্যায়ন, অর্থাৎ আমরা আজকে ক্লাস শেষে কোন কোন বিষয়গুলো এখন আমরা সবাই বলতে পারবো? চলতি সম্পদ ব্যবস্থাপনা কি, মজুত পণ্য কি, মজুত পণ্য ব্যবস্থাপনা কি? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে বিষয়গুলো আলোচনা করলাম, আবার একটু রিভিউ করতে চাই। প্রথমে আমরা আলোচনা করলাম যে মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে এবং মধ্যমেয়াদী অর্থায়নের কি কি উৎসসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তারপর দেখো আমরা চলে গেলাম মজুত পণ্য ব্যবস্থাপনা কি বা চলতি সম্পদ ব্যবস্থাপনা কি, তারপর একটি প্রতিষ্ঠানের মজুত পণ্যের ধরন কোন কোন ধরনের হতে পারে। তাহলে এগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমরা আমার সাথে সাথে অবগত হয়েছো, বা এখন তোমরা সকল বিষয়ে বলতে পারবে। তাহলে যে পড়াগুলো দিয়েছি এগুলো আবার একটু বাসায় পড়তে হবে সুন্দর করে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে।